আচ্ছা দেখেন, সা হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। সা সা এটা হচ্ছে মাখরাজ, আর সিফাত হচ্ছে সা এটা নরম হরফ, সা এটা চিকন হরফ। আচ্ছা এরপরে হরফ হচ্ছে জিম। জিম এটা শক্ত হরফ, এটাকে শক্ত করে জোরালো আওয়াজে পড়তে হবে, শক্ত করে জোরালো আওয়াজে, অর্থাৎ ধীর করে বলবেন জিম। এবং জিম এটা শক্ত হরফ, যেমন এটা চিকন হরফ। আরেকটা বিষয় হচ্ছে জিম হরফের মাখরাজ। জিম হরফের মাখরাজ হলো জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে, জিহ্বার মাঝখানে জায়গাটা উপরের তালুর সাথে, একবারে তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হবে। অনেকেই জিহ্বার আগা দিয়ে বলেন জিম জিম, এটা ভুল উচ্চারণ। জিম এটা জিহ্বার আগা বা অগ্রভাগ দিয়ে উচ্চারণ হবে না, বরং জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগবে। এবং জিম হরফ বলার সময় বাতাস বের হবে না, জিম হরফ বলার সময় বাতাস বের হবে না। আমরা যেমন বা আলিফ হরফ বলার সময় বাতাস বের করে পড়েছি, আলিফ, দেখেন বাতাস বের হচ্ছে আলিফ। সা হরফ বলার সময় বাতাস বের হইতেছে সা সা। কিন্তু জিম হরফটা বাতাস বের করে বলবেন না, বাতাসকে আটকিয়ে ফেলবেন। যদি বাতাসকে বের করে পড়েন তখন কিন্তু এটা জিম হবে না, তখন এটা জিম জিম, অর্থাৎ একটা আপনার হয়ের উচ্চারণ হবে, এটা করা যাবে না। জিম। আচ্ছা এরপরে হরফ হা। হা হা এটা হচ্ছে জিমের মতো হা। এই হায়ের মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান, অর্থাৎ গলার মধ্যখান, যেখানে আলা জিহ্বাটা থাকে, ছোট একটি জিহ্বা, ওই স্থান থেকে হা হরফটা উচ্চারিত হবে। এবং হা হরফের যখন আমরা পড়ব তখন বাতাস বের হবে, বাতাস বের করে পড়তে হবে। হা হরফের সিফাত বাতাস বের করে পড়তে হবে। এবং গোল হা এবং এই জিমের মতো হায়ের মধ্যে পার্থক্য হচ্ছে যে এই হাটা, অর্থাৎ জিমের মতো হা, বাতাস যে বের হবে বাতাসের একটা সাউন্ড হবে, শব্দ হবে, আপনাকে সাউন্ড করে পড়তে হবে হা হা। দেখেন আমার মুখ থেকে যে বাতাস বের হচ্ছে এটার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন, হা, এভাবে। এরপরে হরফ খ, মোটা করে খ। খ এটা মোটা হরফ, খ এটা এই মোটা করে আপনাকে পড়তে হবে। এরপরে খ এর মাখরাজ হচ্ছে একেবারে কণ্ঠনালীর শেষ ভাগ, অর্থাৎ যেখানে আমাদের গলার শেষ ভাগ ওইখান থেকে খ খ। আচ্ছা এরপরে হরফ দাল। দাল এবং তা এই দুইটার মাখরাজ এক, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, দাল দাল, এবং তিন আলিফ টেনে পড়তে হবে, দাল জাল জাল, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে, দালটা লাগবে গোড়ার সাথে, আর জাল লাগবে আগার সাথে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে, দাল লাগবে দুই দাঁতের গোড়ার সাথে, আর জাল দুই দাঁতের আগার সাথে লাগবে, উপরের দুই দাঁতের আগার সাথে, জাল সা জাল। আরেকটা হরফ আসবে জ। এই তিনটা হরফের সিফাত এই মাখরাজ এক, জাল সা জ। আপনারা নিজের একটু চেষ্টা করে দেখেন ওইখান থেকে উচ্চারিত হচ্ছে। এরপরে হরফ র। র এটা মোটা হরফ, এটাকে মোটা করে পড়বেন র। অনেকে রা পড়ে, খা খা পড়বে, রা পড়ে, সোয়াদ দোয়াত এইভাবে পড়ে, তোয়া জোয়া, এগুলো সব ভুল উচ্চারণ। গাইন কাফ এগুলো সব ভুল উচ্চারণ, বরং এগুলো হইতেছে মোটা হরফ। আপনাকে মোটা হরফগুলো বাংলায় আমরা যে আকার অস্বীকার করি কারের চিহ্নগুলো, এখানে আকারের উচ্চারণ ছাড়া পড়তে হবে। খ, দেখেন আমি খা পড়তেছি না, আকার দিয়ে পড়তেছি না, খ। এরপর হচ্ছে র, মোটা করে পড়তেছি র, আকারের উচ্চারণ ছাড়া পড়তেছি। এবং এখানে যে বাংলাতে লেখা আছে প্রত্যেকটা মোটা হরফে দেখেন আমি আকার ছাড়াই লিখে দিছি খ। এই যে বাংলাতে খয়ের সাথে কোনো আকার নেই, র লেখা আছে, রা লেখা নেই, সোয়াত লেখা, সদ লেখা আছে, এখানে সোয়াত লেখা নেই। তারপর দদ আকার ছাড়া লিখেছি, ত এখানে তা লিখিনি, অর্থাৎ তয়ের সাথে আকার হয় নাই। এরপরে জ, এগুলো সব আকার ছাড়া। ওইন গাইন আকার দিয়ে লিখিনি। তারপরে কফ, এখানেও দেখেন আকার দেইনি, কারণ যেগুলো মোটা হরফ সেগুলো আপনাকে আকার ছাড়াই পড়তে হবে।
এরপরে হরফ জা, 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 সিন, সদ, এই তিনটা হরফের মাখরাজ এক, অর্থাৎ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগাবেন। আমরা কিন্তু জালেরটা পড়েছিলাম উপরের দুই দাঁতের আগার সাথে, আর জা, সিন, সদ এই তিনটা হরফ নিচের দুই দাঁতের আগার সাথে লাগবে। আর এই তিনটা হরফের সিফাত একটা হচ্ছে চড়ুই পাখির মতো আওয়াজ হবে, ঝিঝি পোকার মতো আওয়াজ হবে। জা, জা, সিন, সিন, সদ, সদ। আপনারা নিজের একটু চেষ্টা করেন, মস্ক করেন, নিজে নিজে একটু মস্ক করে দেখেন যে আমার মতো উচ্চারণটা হয় কিনা। জা, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগবে। জা, জা, সিন, সিন। আপনি নিজে দেখবেন যে আপনার জিহ্বার আগাটা নিচের দুই দাঁতের আগার সাথে লাগতেছে কিনা। প্রয়োজনে একটা হরফ নিয়ে বারবার চেষ্টা করেন, বারবার উচ্চারণ করেন। একবার পারতেছেন না, বারবার পড়তে থাকেন। যখনই ফ্রি সময় থাকবে তখনই এটার উচ্চারণটা আপনি নিজে নিজে চেষ্টা করেন যে ওইভাবে হয় কিনা। জা, জা, সিন, সিন, সদ, সদ, এভাবে। আচ্ছা, এরপর হরফ শিন। শিন হরফের সাউন্ড অনেক বড় হবে, অনেক উচ্চারণটা অনেক মানে আপনার বিকট হবে, যেটাকে বাংলাতে বলা হয় অনেক সাউন্ড হবে। শিন, শিন। যদি শিন হরফটা সাউন্ড কমিয়ে বলেন তখন কিন্তু সিনের মতো হয়ে যাবে। এটা সিনের মতো হবে না, এটা হবে শিন। বাংলাতে তালব্য দিয়ে পড়বেন, শিন, শিন। এরপরে হরফ সদ, সদ। এগুলো আপনার লাস্টে কলকলা হবে, সদ, বদ। কারণ এই হরফগুলো যখন আপনি ভাঙবেন তখন দেখবেন সদ হরফটা আমরা যদি ভাঙি তখন এটার উচ্চারণ হয় সদ, আলিফ, দাল। বদ হরফটা ভাঙলে এর উচ্চারণ হয় বদ, আলিফ, দাল। এই জন্য এগুলো ভাঙলে যেভাবে উচ্চারণ হবে ওই দিকে খেয়াল করে পড়বেন। তো আমরা এখানে ভাঙলে লাস্টে পাইতেছি দাল, তো দাল এটা কলকলা হরফ। এগুলো আপনারা পড়বেন সামনে, তারপর একটু বলে দিলাম। তাহলে সদ, বদ। এরপরে হরফ ত, ত এটা মোটা হরফ। ত, ত, দাল, তা একই মাখরাজ। ত, ত, দাল, তা একই মাখরাজ। ত, দাল, তা। এরপরে জ, এগুলো মাখরাজ আমি আগে বলছি, এই জন্য আর বিস্তারিত বলতেছি না। জ, জ এটা মোটা হরফ। জ, জাল, সা একই মাখরাজ, একই সিফাত, শুধু জ এটা মোটা হরফ, এই জন্য এটার সাউন্ডটা মোটা করে বলতেছি, উপরের দিকে একটু উঠিয়ে বলতেছি এবং আকার ছাড়া বলতেছি। জ, জাল, সা, জ, জাল, সা। খেয়াল করে দেখেন আমি প্রত্যেকটা হরফের উচ্চারণ অনেক পার্থক্য করতেছি। জ মোটা, জাল চিকুন, সা চিকুন, সা আকার দিয়ে পড়তেছি, জাল আকার দিয়ে পড়তেছি, ল আকার ছাড়া পড়তেছি। এগুলো একটু খেয়াল করলে আপনারা বুঝবেন। আচ্ছা, এরপরে হরফ আইন, আ কণ্ঠনালীর মধ্যখান, আইন এবং হা এই দুইটা মাখার আছে। হা, হা, আইন, আইন। এরপরে হরফ গইন, গ, গইন, গ, গ আর খ একই মাখরাজ, একেবারে কণ্ঠনালীর শেষ ভাগ। গইন, গইন, খ, গইন, খ। এইভাবে বারবার উচ্চারণ করবেন, বারবার ট্রাই করবেন, বারবার মস্ক করবেন। যখন এইভাবে বারবার একটা পড়াকে আপনি মস্ক করবেন তখন দেখবেন এই হরফটা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হরফ ফা। ফা হচ্ছে জিহ্বার আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে, উপরের সরি আমার ভুল হয়েছে। ফা হরফ হচ্ছে সামনের উপরের দুই দাঁতের যেই অগ্রভাগ বা আগা, এটা লাগবে এই নিচের ঠোঁটের পেটের সাথে, অর্থাৎ মাঝামাঝি লাগবে। ফা বাতাস বের করে পড়বেন, ফা, ফা, ফা। এরপরে হরফ কফ। কফ হচ্ছে জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগবে। কফ যত ভিতর থেকে, যত একবারে গোড়া থেকে বলতে পারেন, কফ,
কফ। দেখেন আমার সাউন্ডটা কেমন যেন আপনার ধাক্কা দিয়ে বের হইতেছে। কফ, কফ। এবং কফ এটা মোটা হরফ, কফ এটা এই শক্ত হরফ। তো শক্ত হরফ হলে জোরালো আওয়াজে বলবেন, ধীর করে বলবেন কফ। আর কফ যেহেতু এটা এই মোটা হরফ, এই জন্য আকার ছাড়া পড়তেছি। আর কাফ জিহ্বার গোড়া থেকে একটু উপরের দিকে উঠতে হবে, একটু উপরের দিকে উঠে তারপরে উপরে তালুর সাথে লাগবে। কাফ, কাফ। এবং কাফ এটা চিকন হরফ, এই জন্য আমরা আকার দিয়ে পড়তেছি কাফ। আর কাফ হইতেছে শক্ত হরফ, এটা জোর দিয়ে বলবেন কাফ, কাফ, কফ, 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 কাফ, কাফ। এরপরে হরফ লাম, লাম এটা একেবারে সহজ, নরম করে পড়বেন। মিম, মিম দুই ঠোঁটের শুকনো অংশ থেকে, মিম, মিম দুই ঠোঁটের শুকনো অংশ। নুন, নুন জিহ্বার আগা সামনের উপরের জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে, নুন। ওয়াও, ওয়াও দুই ঠোঁট প্রথমে গোল করবেন, দুই ঠোঁট গোল করার পর দুই ঠোঁটের মাঝখানে যে শূন্য জায়গা তৈরি হবে, ওই শূন্য জায়গা থেকে যে সাউন্ড বা শব্দটা বের হবে সেটা হচ্ছে ওয়াও। প্রথমে ওয়াও ঠোঁট গোল করবেন, এরপর মুখটাকে ছড়িয়ে আবার সংকুচিত করে নিয়ে আসবেন, তাহলেই ওয়াও হরফটা সুন্দরভাবে বলতে পারবেন। ওয়াও। দেখেন এখানে 3 আলিফ টান হবে, নিচে 3 লেখা আছে, অর্থাৎ এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। আপনি যখন প্রথমে ঠোঁটটা গোল করবেন, গোল করে শুরু করবেন, আবার মাঝামাঝি জায়গায় এসে মুখটা আবার ছড়িয়ে দিবেন, ছড়িয়ে দিয়ে আবার যখন শেষ করতে যাবেন তখন আবার ঠোঁটকে গোল করবেন, তখনই দেখবেন, এবং 3 আলিফ টেনে পড়বেন, তখনই দেখবেন এই হরফটা কত সুন্দরভাবে উচ্চারিত হচ্ছে। ওয়াও, ওয়াও, ওয়াও এইভাবে। এরপরে হরফ হা। এই হায়ের পার্থক্য আমি আগেই বলছি যে জিমের মতো হা এবং এই হায়ের মধ্যে পার্থক্য। জিমের মতো হায়ের বাতাস যে বের হবে বাতাসের শব্দ হবে, আর এখানে যে হা, এই হায়ের বাতাসের শব্দ হবে না। গোল হা এটা মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে, আর জিমের মতো যে হা এটা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে। এরপরে হামসাহ, এটা মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে, কিন্তু হামজা এটা শক্ত হরফ, শক্ত করে বলবেন, জোর দিয়ে পড়বেন, ধীর করে পড়বেন, কোনো টান হবে না। ইয়া এটা হচ্ছে জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে, ইয়া, ইয়া, ইয়া। তাহলে আশা করি আপনারা আজকেও আমি আপনাদেরকে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি হরফ পড়ে শোনালাম। বারবার এই জন্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং আপনাদের মনে এটা ভালো করে বসে যায় যে এই হরফটা হুজুর এইভাবে বলছেন, এই হরফটার উচ্চারণ এরকম হবে, এই হরফটার সিফাত এটা, এই হরফের মাখরাজ এই জন্য বারবার আপনাদেরকে বলতেছি। ইনশাআল্লাহ সামনে আরও বলবো, সামনে এখানে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য যেখানে আসবে দেখবেন অনেক জায়গায় আসবে এই পার্থক্যগুলো, এটাই খুবই গুরুত্বপূর্ণ। পার্থক্য করে যখন আপনি পড়তে না পারবেন তখন অর্থের মধ্যে পরিবর্তন হবে, অর্থের মধ্যে পরিবর্তন হলে নামাজ ভেঙে যাবে। এই জন্য আমরা এই সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যগুলোর গুরুত্বটা বেশি দিয়ে থাকি। আশা করি আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি হরফের উচ্চারণ বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে? শুনতেছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনাদের থেকে ইনশাল্লাহ পড়াগুলো শুনবো। যে প্রথমে আছেন মাহদি হাসান, না মাহি হাসান, মাহি হাসান আছেন? জি হুজুর, আছেন। হ্যালো, মাহি হাসান। জি হুজুর, আছেন। এখন আপনাদের থেকে পড়াগুলো শুনবো ইনশাল্লাহ। মাহি হাসান আছেন? জি হুজুর, আছি। হ্যাঁ জি, আপনি শুরু করেন। ভাই আপনি গত ক্লাসে কিন্তু ছিলেন না, একটু ক্লাসে অবশ্যই থাকবেন। হ্যাঁ, আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো শুধু বলেন, আমি যেভাবে বলছি ওইভাবে বলার চেষ্টা করেন। আরিফ, বা, তা, সা, না, এগুলো কিন্তু জিম। একালিফ করে টেনে পড়তে হবে। বা,
তা সা জিম হা খ এভাবে জি আরিফ